দর্পণ হিসেবে কাজ করে। এই কথাটা আমি দৈনিক জনতার ৪৩তম বর্ষের প্রতিষ্ঠা বার্ষিকীতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং সরকার প্রধানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বলার সুযোগ পাচ্ছি এই কারণে যে আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা ক্ষমতায় আসার আগেই বলেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব। আমরা ক্ষমতায় আসার আগেই বলেছি যে আমরা গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে নিশ্চিত করব এবং আমরা সকলকে সাথে নিয়ে গণমাধ্যম কমিশন করব। এবং আমি যে ৬ মাস দায়িত্বে ছিলাম, আমি প্রতিটা দিন যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ হাতে দিয়েছিলাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল গণমাধ্যম কমিশন গঠন করা। এবং আপনারা শুনে খুব আনন্দিত হবেন এবং নিশ্চয়ই আপনারা কেউ কেউ জানেনও বটে যে কমিশন গঠন করার এই প্রক্রিয়াতে বাংলাদেশের এমন কোন গণমাধ্যম নাই যা সরকারের এই উদ্যোগকে সহযোগিতা করার জন্য সরকারের পাশে এসে দাঁড়ায় নাই। এই প্রথম বাংলাদেশে জন্মের পর যে সরকারের কোন উদ্যোগের সঙ্গে সমস্ত গণমাধ্যম জড়িত। এই প্রথম বাংলাদেশে যে সরকারের একটা উদ্যোগের সঙ্গে, তারেক রহমানের একটা উদ্যোগের সঙ্গে গণমাধ্যমের মালিকরা অভিনন্দন জানাচ্ছেন, সম্পাদকরা অভিনন্দন জানাচ্ছেন, সাংবাদিকদের ইউনিয়নরা অভিনন্দন জানাচ্ছেন। আমরা এই পর্যায়টা তৈরি করতে পেরেছি। আমি মন্ত্রণালয় দপ্তর ত্যাগ করার আগে জনাব তারেক রহমানের গণমাধ্যম কমিশন গঠন করার এই যে ঘোষণা, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার এই যে ঘোষণা, এই ঘোষণার পক্ষে এই জনমত কিন্তু আমি তৈরি করে রেখে এসেছি। আপনারা যারা এখানে আছেন, প্রেস কাউন্সিলের এবং আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের সকলকে জানিয়ে রাখলাম এই তথ্যটা এই কারণে যে আমাদের সরকার, তারেক রহমানের সরকার যখন মালিক পক্ষ দেখা করতে গিয়েছেন, সম্পাদকরা দেখা করতে গিয়েছেন, সাংবাদিকরা দেখা করতে গিয়েছেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রশ্ন করেছেন যে সরকার তরফ থেকে আপনারা কি কোনো চাপ অনুভব করছেন, তারা সম্মিলিতভাবে বলেছে এই প্রথম আমরা কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ এবং চাপ অনুভব করছি না। একদিকে সরকারকে প্রশংসা করছেন সম্মিলিতভাবে, সর্বসম্মতক্রমে গণমাধ্যম জগৎ, আর একদিকে গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণের এবং কমিশন গঠন করার এই প্রক্রিয়াকেও সমর্থন করছেন সর্বসম্মতভাবে গণমাধ্যম জগৎ। আমি খুবই সৌভাগ্যবান, খুব কিছু করতে না পারলেও এই জায়গাটা কিন্তু আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ত্যাগ করার আগে তৈরি করে দিয়ে আসতে পেরেছি। এবং আমি আশাবাদী যে বর্তমান তথ্যমন্ত্রী অত্যন্ত যোগ্য মানুষ এবং অন্যান্য সহকর্মীরা অনেক যোগ্যতা রাখেন, দক্ষতা রাখেন। সরকারের এই ঘোষিত নীতিমালা এবং সরকারের এই উদ্যোগের যে পরিস্থিতি পর্যায়, এখান থেকে বাকি কাজটুকুও তারা সম্পন্ন করবেন এবং গণমাধ্যম জগৎ যেভাবে সহযোগিতা করছে সেই সহযোগিতা তারা অব্যাহত রাখবেন। আমি গণমাধ্যম জগৎকে সেই আহ্বান রাখতে চাই। কেন রাখতে চাই? শুধুমাত্র সরকারের কৃতিত্ব বাড়ানোর জন্যই নয়, রাখতে চাই এই কারণে আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের কথা বলছেন, ওই রাষ্ট্র মেরামত কাজটা যদি আমাকে সুনির্দিষ্টভাবে সম্পন্ন করতে হয়, তাহলে এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে গণমাধ্যমকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে এটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করতেই হবে। যত বেশি আমরা এটাকে অবহেলা করব, তত বেশি কিন্তু সমাজের এই অসম্পন্ন কাজগুলি অসম্পন্ন থেকে যাবে। অতএব আমি দৈনিক জনতার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক জনতার প্রকাশক এবং সম্পাদক, সাংবাদিক, আপনাদের সকলের প্রতিও বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের সরকারের উদ্যোগের পর্যায়ে গিয়ে দৈনিক জনতা যে কারণে এত দীর্ঘমেয়াদের পরেও সীমাবদ্ধতা অনুভব করছেন, সেই সীমাবদ্ধতা ইনশাআল্লাহ যদি আমাদের এই প্রক্রিয়াটিকে আমরা সম্পন্ন করতে পারি, তাহলে দৈনিক জনতাও তার এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
একটা পাঠপ্রিয়, দায়িত্বশীল, জবাবদিহিতামূলক একটা প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে। আমি অনুরোধ করব, আপনারা ব্যবসার অন্যান্য ক্ষেত্রে সার্থক উদ্যোক্তা, অতএব এই উদ্যোগটাও যেহেতু আপনাদের দেশপ্রেম আছে, ফলে দৈনিক জনতার মতো এরকম প্রতিষ্ঠানকে আপনারা আরো বেশি আঁকড়ে ধরেন এবং আধুনিক পরিকল্পনার ভিত্তিতে আপনাদের এই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন। একই সঙ্গে প্রচলিত রাষ্ট্র, সমাজ, রাজনৈতিক প্রক্রিয়ার জবাবদিহিতাকেও আপনারা তখন নিশ্চিত করতে পারবেন। আমরা সাধারণত সম্পাদক, সাংবাদিক পক্ষকে দেখি, আর ছাপাখানায় কর্মরত যারা আছেন তাদেরকে দেখি। মূলত এই তিনটা জায়গা। সরকার যেহেতু রাষ্ট্র চালায়, সরকার তো আর বিনিয়োগ করবে না বা সরকার পত্রিকা চালাবে না, তাহলে সেক্ষেত্রে পত্রিকা যদি বা গণমাধ্যম জগৎকে যদি আবার স্বয়ংক্রিয়ভাবে, শক্তিশালীভাবে, দায়িত্বশীলতার মতো করে দাঁড়াতে হয়, তাহলে এই জগতের এই তিনটি অংশের স্বার্থকে নিশ্চিত করাটাই হচ্ছে সরকারের কাজ। সে কারণে মালিক পক্ষ যাতে এই জগতে বিনিয়োগ তার নিরাপদ থাকে এবং নিরাপদ বিনিয়োগ যাতে লাভজনক প্রক্রিয়াতে যেতে পারে, তার জন্য পলিসি সাপোর্ট দিবে সরকার। আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার সে কথা বারবার ঘোষণা করেছে। সম্পাদকীয় নীতিমালা এবং সাংবাদিকদের সাংবাদিকতা করার যে নীতিমালা, সে বিষয়েও তারা যখন এই নীতিমালা চর্চা করবেন, তখন এটা একটা সুশৃঙ্খল একটা জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত করতে পারবেন সরকারের কাছে। কেননা সাংবাদিকদের প্রথম কাজই হচ্ছে প্রশ্ন করার ক্ষমতা। ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতার নামই হচ্ছে সাংবাদিকতা। যদি ক্ষমতাকেই প্রশ্ন করা না যায়, তাহলে তার সাংবাদিকতা হলো না। আর যত বেশি প্রশ্ন, আর গণতান্ত্রিক সরকার তত বেশি বেশি প্রশ্নের উত্তর দিবেন। যত বেশি বেশি প্রশ্নের উত্তর দিলে জনগণের প্রতি তার যে তৎপরতা এবং কাজ চলছে তা তিনি পরিষ্কার করতে পারবেন। অতএব প্রশ্ন তো একটি গণতান্ত্রিক সরকারের জন্য সম্পদ। হ্যাঁ, কখনো কখনো সমস্যা থাকতে পারে, ভুল থাকতে পারে, দেরি হতে পারে, বিলম্ব হতে পারে। গত কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জ্বালানি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বলেছেন, বিগত সরকারের সমস্যার কারণে যে ক্রাইসিসের মধ্যে দেশ, জাতি, জনগণ পড়েছে, বিদ্যুতের সংকটে, আমাদের অর্থমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে গত 17 বছরের ভুল জ্বালানি নীতি, ভুল বিদ্যুৎ নীতির কারণে এবং লুটপাটের কারণে দেশে এখন ন্যূনতম ভাবে নতুন বিদ্যুৎ উৎপাদন করার মতো পরিস্থিতি রেখে যায় নাই। এই যে লুটপাট, এই যে আমদানি নির্ভর জ্বালানি নীতি, এই যে অপরিকল্পিত বিদ্যুৎ নীতি বিগত সরকারের, এই বিষয়টিকে জনগণের সামনে আমাদের সরকার বারবার তুলে ধরছে। গতকালকের পত্রিকাতে আমাদের অর্থমন্ত্রী তুলে ধরেছেন, বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী নিয়মিত তুলে ধরছেন, গণমাধ্যমের জগতে আপনারা কেউ কেউ খুব ভালোভাবে তুলে ধরেছেন। আবার কেউ কেউ বিগত সরকারের কাছ থেকে যে আমরা এই সংকট আপনার উত্তরাধিকার ভাবে হাতে পেলাম, আমরা যে একটা প্রতিবন্ধী অর্থনীতি পেলাম, আমরা যে একটা দুর্দশাগ্রস্ত অর্থনীতি পেলাম, আমরা যে একটা পঙ্গু অর্থনীতি পেলাম, আমরা যে একটা ভঙ্গুর সমাজ পেলাম, ভাঙ্গাচোরা একটা রাষ্ট্র পেলাম, আমাদের নীতিবিহীন একটা পররাষ্ট্র নীতি পেলাম, দেশের স্বার্থ ডিঙিয়ে দেওয়ার মতো নানান রকম আন্তর্জাতিক চুক্তির উত্তরাধিকার পেলাম। এত বোঝা আমরা কেমন করে বহন করব? এই বোঝা বহন করার যে কত কষ্ট, অথচ দেশে জনগণের মালিকানা চর্চা করতে চাইলে তো ভোটের নির্বাচিত সরকারি হতে হবে। এখন জনগণ যদি আস্থা রাখেন তারেক রহমানের প্রতি, যে সংকট যতই হোক আপনাকেই এই সংকট সমাধান করতে হবে, তার মানে কিন্তু এই নয়, জনগণের এই আস্থা মানেই কিন্তু এই নয় যে একটা জাদুকরী ক্ষমতা জনগণ তাকে দিয়ে দিয়েছেন। কিন্তু জনগণ এই আস্থা প্রকাশ করেছেন যে এই সংকট সবাইকে সাথে নিয়ে সমাধান করার যোগ্যতা থাকলে ধানের শীষের আছে, তারেক রহমানের আছে, বিএনপির আছে, শহীদ জিয়া খালেদা জিয়ার উত্তরাধিকারের আছে। অতএব প্রতি মুহূর্তে সংকট কত গভীর তা তুলে ধরা এবং সেই সংকট সমাধান করার জন্য
তারেক রহমানের সরকারের প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থাকে পালন করার জন্য আমাদের যে সততা, আমাদের যে সাহস, জনগণকে উৎসাহিত করার আমাদের যে প্রচেষ্টা, নিষ্ঠা, যা আমাদের নেতা প্রতিদিন করে চলছেন, এবং সেটা করতে গিয়ে যে ভোগান্তির মধ্যে জনগণকে ওই সরকার রেখে গিয়েছে, হাসিনা সরকার, সেই কারণে একই সঙ্গে সান্ত্বনা এবং দুঃখ প্রকাশ আমাদের করতে হবে। কিন্তু বিগত সরকারের রেখে যাওয়া নির্যাতন, কষ্ট যখন জনগণ ভোগ করে, এবং সেটার জন্য যখন আমরা তাদেরকে বলি যে আমরা চেষ্টাও করছি, কষ্ট হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরেন, কোনো কোনো গণমাধ্যম কিন্তু এই ধৈর্য ধরেন এই কথাটা আমাদেরকে ভিন্নভাবে হাজির করে, মনে হয় যেন যেটা আমাদের তৈরি করা সম্ভব। আমরা তো দুইটা কাজ করছি। আমাদের সরকার একদিকে এখান থেকে বের করে আনার জন্য পরিকল্পনা, কর্মকাণ্ড, কর্মকৌশল, দক্ষতা, শ্রম সব বিনিয়োগ করতে হচ্ছে। আর একদিকে বিগত এই লুটপাট, ধ্বংসাত্মক তৎপরতা, নৈরাজ্যিক সমাজ, নৈরাজ্যিক রাজনীতি, একদলীয় স্বৈরতন্ত্রের শাসন, গুম, খুন, লাশ, সেই বিষাক্ত আবহাওয়ার মধ্যে থাকতে জনগণের যে কষ্ট, যে যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য তাকে আমাদের সেবা, শুশ্রূষা এবং সান্ত্বনাও দিতে হচ্ছে। এই কাজটা তো আমার দরকার পড়তো না যদি আমরা একটা স্বাভাবিক অর্থনীতির উত্তরাধিকার হতাম, যদি একটা স্বাভাবিক জ্বালানি নীতির উত্তরাধিকার হতাম, যদি একটা স্বাভাবিক বিদ্যুৎ নীতির উত্তরাধিকার হতাম, যদি একটা স্বাভাবিক সার্বভৌমত্ব নির্ভর পররাষ্ট্র নীতির উত্তরাধিকার হতাম। এই না হওয়াটা তো আমাদের অপরাধ না, এই অপরাধ তো বিগত সরকারের। আমাদের বরঞ্চ গর্ব যে জনগণ এই ক্রাইসিস থেকে মুক্তি লাভ করার জন্য কেবলমাত্র আমাদেরকেই যোগ্য মনে করে। কেবলমাত্র শহীদ জিয়ার, খালেদা জিয়ার উত্তরাধিকার, তাও রক্তের উত্তরাধিকার শুধু নয়, রাজনীতির উত্তরাধিকার হিসাবে তারেক রহমানকে সবচেয়ে বেশি যোগ্য মনে করে বলেই তো তাকে প্রথমবার এমপি নির্বাচিত করেছে এবং প্রথমবারই পার্লামেন্টের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে জনগণ। এই বাস্তবতার আলোকেই গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে আমাদের সরকারকে সহযোগিতা করার। এই বাস্তবতার আলোকেই গণমাধ্যমকে একদিকে নিজের এই জগৎকে যেমন প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে, আর একদিকে এই গোটা সমাজ, রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য সরকারের যে কঠিন কাজ, সেই কঠিন কাজকে গঠনমূলকভাবে সমালোচনা করে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে হবে। এবং খেয়াল রাখতে হবে, এই কাজ গঠনমূলক সমালোচনার বদলে যারা নৈরাজ্য তৈরি করতে চান, তারা তাদের গুম খুনের অপরাধকে আড়াল করার জন্য কোনো ফাঁদ পেতেছেন কিনা। গণমাধ্যমের এই দায়িত্ব পালন করার ফাঁকে দিয়ে কেউ যখন নতুন নতুন বিষয়কে জনগণের সামনে রংচং মাখিয়ে হাজির করতে চান, তাদেরকেও কিন্তু চিহ্নিত করতে হবে। এভাবেই দায়িত্বশীল গণমাধ্যম এবং অতীতের ফ্যাসিবাদের সমর্থক গণমাধ্যমের ভাগাভাগিটা খুব পরিষ্কার করে রাখে। গণমাধ্যম এমন একটা জগৎ, যেই জগতে মতাদর্শের ভিত্তিতেই যার যার কলম চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে সম্মিলিত গণমাধ্যম নানান রকম কলমের থেকে অথবা নানান রকম টেলিভিশন থেকে যে মতগুলি বেরিয়ে আসবে, সেই মতগুলিকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে কোনটা বস্তুনিষ্ঠ আর কোনটা বিকৃত তথ্য তা কিন্তু তখন বোঝা যায়। অতএব যদি শুধুমাত্র একটি মতের গণমাধ্যম থাকে তাহলে কিন্তু তা বোঝা যাবে না। যে কারণে কিন্তু বাকশাল ব্যবস্থা পরাজিত হয়েছে এবং করুণভাবে রক্তারক্তির মধ্য দিয়ে বাকশাল ব্যবস্থা কবর লাভ করেছে, বিলুপ্ত হয়ে গিয়েছে। এমনকি যারা এটা জন্ম দিয়েছেন তারাও আর কোনো দাবি করেন নাই, আসেন বাকশালটা আমাদেরকে আবার করতে দেন, কোনোদিন কেউ আবেদন করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আবেদন করার জন্য আহ্বান করেছিলেন, তখন তো কেউ বলেন নাই যে বাকশাল নামে আমাদেরকে অনুমোদন দেন। কারণ এত বড় একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, যা দুঃখজনকভাবে মরহুম শেখ মুজিবুর রহমান সহ এই পুরা চিন্তা এবং দর্শনকে কবরে নিয়ে গিয়েছে। অতএব গণমাধ্যম জগতে নানান মতের মত থাকবে এবং সম্মিলিতভাবে সেই মতামত বস্তুনিষ্ঠতাকে বের করে এনে জনগণের সামনে তুলে ধরবে। এটাই হচ্ছে গণমাধ্যম জগতের কাজ।
আমি আশীর্বাদ করি, দোয়া করি দৈনিক জনতা নতুনভাবে ঘুরে দাঁড়াবে তারেক রহমানের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিময় আজকের এই বাংলাদেশে।